আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। দীর্ঘ অনেক দিন পর আবার তোমাদের মাঝখানে আমি পরিণীতি একটা ক্লাস নিয়ে আসলাম। সো আজকের ক্লাসটা ইনশাআল্লাহ আমরা খুবই মজা করে করব। তোমরা দ্রুত জয়েন হয়ে আমাকে একটা জিনিস জাস্ট ক্লিয়ার করবা যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, তারপর আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত ক্লাস শুরু করব। তোমরা দ্রুত জয়েন হও, তোমরা যত দ্রুত জয়েন হবা তত দ্রুত ইনশাআল্লাহ আমি শুরু করতে পারবো। দ্রুত একটু জয়েন হও সবাই। এই তো মোটামুটি অনেকে আসতেছে। দ্রুত জয়েন হো, দ্রুত। এই তো অলরেডি সালাম দিয়েছে তৌফিক মাহবুব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আমি ভালো আছি, তুমি কেমন আছো তৌফিক? মেহেদি মৌ বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিসা মিনা বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইকরা জাহান, সুমাইয়া, তারপরে বিনতে হক, তারপরে আরো আছে রাজু আহমেদ, উম্মে জামিলা সাথী, কাউসার হোসাইন। অনেকেই সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞাসা করতেছে যে স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আচ্ছা। হ্যাঁ, অনেকেই জয়েন হয়ে গেছে। হ্যাঁ, সাউন্ড মোটামুটি ক্লিয়ার আছে, তার মানে এখন হচ্ছে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আর অনেকেই মোটামুটি চলে আসছে। আচ্ছা। হ্যাঁ, মোটামুটি জয়েন হয়েছে, এখন আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করতে পারি। কাশফিয়া রহমান বলেছে কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ইয়াসমিন আক্তার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমডি আকাশ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা মোটামুটি অনেককে পাইছি, এখন আমরা সামনের দিকে আগে দেখো। তোমরা কিন্তু এর আগে পরিণতি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, সরি প্রথম পত্রের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, দুইটা ক্লাস রানিং করেছো। আজকে ক্রমান্বয়ে আমরা করব, আজকে হচ্ছে আমরা থার্ড চ্যাপ্টার যে আছে, এই থার্ড চ্যাপ্টারটা করব পরিণতি ও সুশাসনের। এই থার্ড চ্যাপ্টারটা খুবই মজার একটা চ্যাপ্টার। কেন? কারণ এই থার্ড চ্যাপ্টারে যা কথাগুলো আছে, এটা হচ্ছে আমাদের প্রতিদিনের জীবনের দৈনন্দিনের কথা, আমাদের জীবনে চলাফেরার কথা। সো দ্যাটস এটা হচ্ছে খুবই মজার একটা চ্যাপ্টার। আজকে আমরা দেখো কিভাবে মজা করে এটা পড়ি। আচ্ছা। আরেক সাব্বির বলেছে কেমন আছেন স্যার? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, তাহলে আমরা আজকে পড়বো কি, থার্ড চ্যাপ্টারটা পড়বো। ঠিক আছে আসিফ ভাই? আচ্ছা, তার মানে হচ্ছে আজকে আমরা পড়বো থার্ড চ্যাপ্টার। তাহলে থার্ড চ্যাপ্টারে আমাদের কি কি পড়তে হবে আজকে, এটা একটু আমরা দেখে নেই আগে। অধ্যায়ের প্রথমে যে আমাদের শিরোনাম আছে, এই শিরোনামটা আমরা একটু বুঝি আগে। তাহলে এই অধ্যায়ের শিরোনাম কি আছে? মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। কি আছে? মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য।
এই টপিকগুলো খুবই ইজি। কেন ইজি আমরা একটু বিস্তারিত গেলেই বুঝতে পারবো। আইন কথাটা সবার সাথে পরিচিত, স্বাধীনতা কথাটা সবার সাথে পরিচিত, সাম্য কথাটা সবার সাথে পরিচিত, মূল্যবোধটা হইতে পারে তোমরা অনেকে চিনো অথবা চিনো না, সমস্যা নেই, আজকে আমি চিনাই দিব ইনশাল্লাহ। তাহলে এই অধ্যায় থেকে আমরা আজকে কি কি পড়বো এটা দেখে নিই। আমি শুরুতেই বলেছি যে আমরা একটা চ্যাপ্টার পড়ার আগে কি কি আমাদের এই চ্যাপ্টার থেকে পড়লে আমাকে এই অধ্যায় থেকে কেউ আটকাতে পারবে না, আমরা এমন ভাবে পড়বো। ঠিক আছে, তাহলে এই অধ্যায় থেকে যদি, যেহেতু অধ্যায়ের নাম মূল্য, আইন, স্বাধীনতা, সাম্য, তাহলে প্রথম ফার্স্ট অফ অল এই চারটা টপিক তো 100% আমাদেরকে পড়তে হবে, কারণ অধ্যায় শিরোনামে এই জিনিসটা আছে, তার মানে অবশ্যই এই জিনিসটা আমাকে স্পেসিফিক ভাবে জানতে হবে। ঠিক আছে, তারপরে আমরা কি পড়বো, সেম জিনিসের, যেমন মূল্যবোধ, মূল্যবোধের শ্রেণী বিভাগ পড়বো, একই জিনিস কিন্তু। তারপরে আইন আছে, আইনের প্রধান শ্রেণী বিভাগ গুলো দেখবো। স্বাধীনতা আছে, স্বাধীনতার শ্রেণী বিভাগ গুলো দেখবো। তারপর সাম্যের শ্রেণী বিভাগ গুলো দেখবো। এগুলো দেখার কারণ কি, এখান থেকে 3 থেকে 4 মার্ক মানে ঘয়ের অ্যান্সার গুলা তুমি করতে পারবা, এগুলা হচ্ছে ক খ এর জন্য। বুঝতে পারছো বিষয়টা? এইভাবে যদি আমরা এই অধ্যায়টা কমপ্লিট করি, ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে কোন সৃজনশীল আসলে তোমাকে কেউই আটকাতে পারবে না। কোন টিচার যত কঠিন প্রশ্নই করুক না কেন, ইনশাআল্লাহ আটকাতে পারবে না। তো আমরা হচ্ছে এখন মূল কথায় যাই। তার মানে আমরা 1 নম্বর টপিক শুরু করি। 1 নম্বর টপিক কি আছে, মূল্যবোধ। তাহলে আমরা মূল্যবোধকে একটু জানি। মূল্যবোধ জিনিসটা কি? মূল্যবোধটা হচ্ছে আচ্ছা, মূল্যবোধটা কি? আচ্ছা, অনেকেই বলতেছে, সালাম দিচ্ছে, ভাইয়া কেমন আছেন। তোমরা হচ্ছে একটু দেরি করে ফেলছো, আমরা সালামের উত্তর আগেই নিয়ে নিছি। সো দ্যাটস ওয়াই এখন ক্লাস শুরু করছি, ক্লাসটা বুঝো, নাহলে একটু পরে তোমরাই বলবা স্যার ওই জায়গাটা বুঝি নাই। তো আমরা আবার কথা বলবো মাঝে ব্রেক নিয়ে। তো এখন ক্লাসটা করো, ফোকাস করো, ঠিক আছে? আচ্ছা, অনেকেই সালাম দিচ্ছে, সালামের উত্তর নিব আমরা ইনশাল্লাহ। সালামের উত্তর প্রথমে একবার নিছি, এখন হচ্ছে আমরা পড়ায় ঢুকছি, পড়াটা পড়ে নিই, ইনশাল্লাহ তোমাদের সাথে আবার কথা বলবো। আচ্ছা, তাহলে মূল্যবোধ জিনিসটা কি? মূল্যবোধটা হচ্ছে কি, তোমার আমার আচরণের সমষ্টি। কিভাবে এটা আমরা দেখি। যেসব চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য, যেসব চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য মানুষের সামগ্রিক আচার ব্যবহার কর্মকাণ্ড পরিচালনা করে, তাকে মূল্যবোধ বলে। কিভাবে? ধরো তুমি একটা ডিসিশন নিছো, এটা কি তোমাকে ইনস্ট্যান্ট একটা ডিসিশন নিতে সাহায্য করছে, আচরণ, ইনস্ট্যান্ট একটা আচরণ, একদম মানে রাইট নাও, এখনই একটা আচরণের সমষ্টি এটা। তুমি এখনই বলতেছো, হঠাৎ করে ক্লাস করতেছো, তোমার মনে হলো কি, ও আমার তো বাজারে যাওয়া লাগবে, হঠাৎ করে চলে গেলাম। এই জিনিসটা কি, তোমার সামগ্রিক আচরণ, মানে রাইট নাও, এখনকার আচরণ। এই জিনিসটা হচ্ছে মূল্যবোধ। ঠিক আছে, তাহলে যেসব চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য ও কর্মকাণ্ড পরিচালনা করে, কর্মকাণ্ড বা পরিচালনা করে, তাকে মূল্যবোধ বলে। তাহলে মূল্যবোধ জিনিসটা কি, এই জিনিসটা আমরা বুঝলাম। উৎপত্তি কি, এটার উৎপত্তিটা আমাদের একটু দেখতে হবে। ল্যাটিন ভ্যালিরি থেকে, ভ্যালিরি থেকে হয়ে ইংরেজি ভ্যালু, ভ্যালু শব্দটি এসেছে। কি আসছে? ভ্যালিরি থেকে আসছে ভ্যালু, যার অর্থ দ্বারা, যোগ্য। যার অর্থ কি? যোগ্য। ভ্যালু মানে কি? যোগ্য। যোগ্য বা শক্তিশালীও বলা যায়, ভালো মন্দের মাপকাঠি। ভ্যালু মানে কি? ভালো মন্দের মাপকাঠি। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, মূল্যবোধ মানেই হচ্ছে মানুষের সামগ্রিক আচার বা আচার আচরণের ভালো মন্দের মাপকাঠি। যেই জিনিসটা দিয়ে তুমি মানুষকে বিচার করতে পারবা। কি করতে পারবা? বিচার করতে পারবা। এই জিনিসটা হচ্ছে মূল্যবোধ। ঠিক আছে? আচ্ছা, এমডি আকাশ বলেছে সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান মূল্যবোধ। হ্যাঁ, হয়। মূল্যবোধ যেহেতু একটা মানুষের আচরণের সমষ্টি, ভালো মন্দ ভালো মন্দ বিচার করার মাপকাঠি, অবশ্যই এটা একটা অবিচ্ছেদ্য অংশ। সোহেব, তোমার কথাটা রাইট। আচ্ছা, তার মানে এতটুকু বুঝলাম আমরা। দেখো, এখন এই মূল্যবোধ সম্পর্কে স্টুয়ার্ট সি ডট কি বলেছে, এটা আমাকে একটু দেখতে হবে। কেন দেখতে হবে? কারণ বিজ্ঞানীর সংজ্ঞা দিলে কি হয়, রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা দিলে তোমার মানে টিচাররা বুঝে যে এই ছেলে খুব পড়াশোনা করছে, ছেলে পারে। তো কেউ অন্তত একটা সংজ্ঞা হলেও দেওয়ার চেষ্টা করবা খ নাম্বার হলে প্রশ্ন।
খ নাম্বারের প্রশ্নে একটা রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা হলো তুমি দিবা, তাহলে তোমার 2 পাবা 100%। আরেকটা জিনিস কি, তাহলে স্টুয়ার্ট সি ডট কি বলেছেন, মূল্যবোধ হলো, এখানে হলোটা একটু আছে টাইপিং মিস্টেক, হলো মূল্যবোধ হলো সেই সকল রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে, যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে, সমাজ ব্যক্তির নিকটতা লাভ করে। মূল্যবোধ হচ্ছে সেই সকল রীতিনীতির সমষ্টি যা সমাজের নিকট হতে, মানে আমরা, আমি, তুমি, ব্যক্তি সমাজের থেকে আশা করি যে সমাজ আমাদেরকে ওই পরিস্থিতিটা দিবে, এবং সমাজ ব্যক্তির নিকট হতে, এখন সমাজ যদি আমাকে একটা পরিস্থিতি করে দেয় ভালো মন্দ আচরণের, আমি কিন্তু সমাজকে আউটপুটটা ভালো দিতে পারবো। তাহলে সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে, কে কে লাভ করে, সমাজ আমার তোমার থেকে লাভ করে, ব্যক্তির থেকে লাভ করে, এই জিনিসটা বলছে। তুমি জাস্ট সিম্পলি সংজ্ঞাটা দেখবা, একবার দেখলেই তোমার এটা হয়ে যাবে। মূল্যবোধ হলো সেই সকল রীতিনীতির সমষ্টি যা যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং সমাজ ব্যক্তির থেকে লাভ করে, এই জিনিসটা সিম্পলি, আর কিছু পড়তে হবে না, আর কিছু পড়তে হবে না মূল্যবোধ নিয়ে, এতটুকু বলে দ্যাটস এনাফ। যারা এখনো বুঝো নাই তাদেরকে আমি যে কথাটা একটু আগে বলছি ওই জিনিসটা আরেকবার বুঝে দিই। সহজ কথায় পরিণতি কি, সহজ কথায় মূল্যবোধ কি। সহজ কথায় মূল্যবোধ হচ্ছে সমাজ ও ব্যক্তি জীবনে ভালো মন্দ, ন্যায় অন্যায় কাজের যোগ্যতা বা গুরুত্ব পরিমাপের আদর্শকে মূল্যবোধ বলে। আমি যা বললাম যে একটা মানুষের ভালো মন্দ বিচার করার মাপকাঠিটাই হলো মূল্যবোধ, এই জিনিসটাই বলছে সহজ কথায়। আশা করি সবাই মূল্যবোধ বুঝতে পারছো। মূল্যবোধ নিয়ে কারো সমস্যা আছে কমেন্টে বলো, মূল্যবোধ নিয়ে কি কারো সমস্যা আছে কিনা। আচ্ছা, এমডি নাজমুল ইসলাম বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, প্রিয় স্যার কেমন আছেন, যুক্ত হয়ে গেলাম ইনশাআল্লাহ। নাজমুল তোমাকে প্রথমে ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ তোমাকে। ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ইনশাআল্লাহ আমরা সামনে ভালো কিছু করব। মূল্যবোধ কি সবাই বুঝতে পারছো কিনা এইটা একটু বলো যে স্যার আমি ক্লিয়ার। আচ্ছা, অনেকে বলতেছে যে বুঝছি স্যার, অনেকে বলতেছে বুঝছি না। তাহলে আমি এটা আরেকবার সিম্পলি জাস্ট সামারাইজে রিপ্লাই করি, রিপিট করি, দেখো সিম্পল কথায়। আচ্ছা, তার মানে অনেকে বুঝে নেই। মূল্যবোধ, ধরো তুমি আমি আচরণ যে করি না, স্বাভাবিক আচরণ, এই আচরণটা কি ভালো না খারাপ এটা বোঝার মাপকাঠি। ধরো একটা ছেলে নেশাপানি করে, ওর আচরণটা কি খারাপ, আমরা কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখি, আমরা কিন্তু একটা জিনিসে বিচার করলাম যে ছেলে নেশা করে, ও ভালো ছেলে না, তাহলে এই যে পরিমাপ করলাম, এই জিনিসটা হচ্ছে মূল্যবোধ। এই মূল্যবোধের ধারা আমরা হচ্ছে ওটা বিচার করলাম যে ওই ছেলেটা ভালো না, নেশা করে। তেমন ভাবেই বলা হয়েছে যে মূল্যবোধ হলো এমন একটা জিনিস যা সমাজের মানুষের আচরণের ভালো মন্দ বিচার করার মাপকাঠি, একদম সহজ ভাষায় এই জিনিসটাই মাথা রাখো যে মূল্যবোধ হলো একটা মানুষের ভালো মন্দ বিচার করার মাপকাঠি। এতটুকু মাথায় রাখলে ইনশাল্লাহ হবে। বুঝতে পার, এখন কি বুঝতে পারছো? আর আমি বলছি যে মূল্যবাদ থেকে তুমি জাস্ট এই সংজ্ঞাটা মাথায় রাখবে, স্টুয়ার্ট সি ডট যেটা বলছেন এটা তোমরা একবার রিভাইজ করলে হয়ে যাবে। আচ্ছা, এই কমেন্টে কথা বলা যাবে না। একজন বলছে ধীরে ধীরে পড়ান স্যার, পড়াইলাম, কোনো সমস্যা নেই। এই যে কে কে বলছে এটা, সিয়াম বাচ্চা, তোমাকে ভাইয়া আমি রিপ্লাই করতে বলি নাই, ওর কমেন্টের রিপ্লাই আমি দিব। বুঝতে পারছো? এখন বুঝতে পারছো সবাই? এই যে এখন বলতেছে জি, সিম্পল জিনিস যে মূল্যবাদ একটা মানুষের আচার আচরণের ভালো মন্দ পরিমাপ করার মাপকাঠি, মানে তুমি কি, মানে একটা ভালো মানুষে বলতেছে ভালো, একটা খারাপ মানুষে বলতেছে খারাপ, তার আচরণ দেখে, এই জিনিসটাই হচ্ছে মূল্যবোধ। এই যে বিচার করলে এটাই মূল্যবোধ। এই তো নাজমুল, ভেরি গুড, ধরতে পারছে যে মানুষ ভালো না খারাপ এটা ধরতে পারার মাপকাঠি হচ্ছে মূল্যবোধ, ভেরি গুড। এই তো বুঝছি বুঝছি স্যার, পিছা বলছে বুঝছি স্যার, সবাই বলতেছে ওকে স্যার বুঝছি, ভেরি গুড ভেরি গুড। তার মানে এখন তোমরা সবাই বুঝতে পারছো, সিম্পল জিনিস, কঠিন ভাবে নেওয়ার কোনো কিছু নাই। তোমরা না বুঝে জাস্ট একটা কমেন্ট করবে স্যার আমি বুঝি নাই, দ্যাটস, আমি আবার আমি রিপ্লাই করব, সমস্যা নেই। কারণ আমার
ক্লাসে ঢোকার লক্ষ্য কি? তোমাদেরকে বোঝানো। এখন তোমরা যদি না বোঝো তাহলে তো আমার ক্লাস করে লাভ নেই। লাভ আছে? কোনো লাভ নেই। আচ্ছা, তার মানে মূল্যবোধ যেহেতু ক্লিয়ার, আমরা একটু এখন হচ্ছে মূল্যবোধের পরের স্টেপে যাই। হ্যাঁ, সবাই বলছে। আচ্ছা, এখন আমরা পড়বো কি আইন। এই শব্দটা সবার জীবনের সাথে পরিচিত। কি? সবার জীবনের সাথে পরিচিত। আইন শব্দটার কথা শুনে আবার মাথায় আসে যে অনেক মেয়ে মানুষ আছে যারা হচ্ছে ল লাইনে যেতে চায় আইনের আওতায়। তো ওই যে লাইনে যেতে চায়, আইন নিয়ে কাজ করতে চায়, ওই সেই আইন, এটাই সেই আইন। বুঝতে পারছো? তাহলে আইন কি? আমি একটু আস্তে আস্তে পড়ো। অনেকে বলতে স্যার জোরে জোরে পড়ানো হয়ে যায়, ধীরে ধীরে পড়ে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আইন, আইনের সাধারণ অর্থ হলো নিয়ম কানুন বা বিধিবিধান। ধরো তোমার স্কুলে একটা আইন আছে। কি আইন আছে মানে কথা, উদাহরণ এটা। আইন তো সাধারণত রাষ্ট্রীয় নিয়ম থাকে ওগুলা। আমি তোমাকে উদাহরণ দিয়ে বোঝাই। স্কুল বা কলেজের নিয়ম আছে যে তুমি যদি একদিন কলেজে না যাও তাহলে তোমার শাস্তি হচ্ছে তুমি 30 টাকা জরিমানা দিবা। এই জিনিসটা কি একটা নিয়ম না? নিয়ম কানুন না? এটা কিন্তু বাধ্য মানতে হবে তোমাকে। এই জিনিসটাই হচ্ছে আইন। আইন হচ্ছে সুনির্দিষ্ট ভাষায় একটা নিয়ম কানুন। এই জিনিসটা হচ্ছে আইন, সিম্পলি ভাষায়। তারপরে আইন কি? আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল। আমি একটু আগে যেটা বললাম, আইনের ইংরেজি প্রতিশব্দ কি? ল। যার উৎপত্তি টিউটনিক শব্দ ল্যাক থেকে। কি থেকে? ল্যাক থেকে। ল্যাক শব্দটার অর্থ হচ্ছে স্থির বা অপরিবর্তনীয়। ল্যাক শব্দের অর্থ কি? স্থির বা অপরিবর্তনীয়। আইনটাকে স্থির রাখতে হবে সবসময়, পরিবর্তন করা যায় না সহজে, এমন জিনিস আইন। তো এই শব্দটা তোমরা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, কারণ এই শব্দ থেকে ম্যাক্সিমাম নৈবিত্তিক চলে আসে একটা। এই অধ্যায় থেকে একটা নৈবিত্তিক চলে আসে। ল্যাক শব্দটার অর্থ কি? স্থির বা অপরিবর্তনীয়। এবং ল শব্দটা আসছে কোথা থেকে? টিউটনিক শব্দ ল্যাক থেকে। বুঝতে পারছো? ল শব্দটা আসছে টিউটনিক শব্দ কি, কোন শব্দ? টিউটনিক শব্দ ল্যাক থেকে, এবং ল্যাক শব্দের অর্থ হচ্ছে স্থির বা অপরিবর্তনীয়। এই জিনিসটা মাথায় রাখো। আচ্ছা, তার মানে এইখানেও প্রত্যেকটা জিনিস পড়ার আগে আমাদের একটা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা মিনিমাম পড়তে হবে। প্রত্যেকটা জিনিস। ইতিহাসে নাই অতটা। পৌরনীতির ঝামেলা কি? পৌরনীতি, তারপর সমাজকর্ম, এগুলাতে এই সংজ্ঞাগুলো পড়লে সব থেকে বেটার হয়। যেমন তোমরা দেখবা যে অনেকে অনেক ধরনের সংজ্ঞা দেয়। তোমরা মাঝে মধ্যে বই খুলে দেখো কি, স্যার এত সংজ্ঞা কিভাবে পড়বো, এত সংজ্ঞা কোনটা থেকে কোনটা আসবে বুঝতেছি না। তোমরা যেই সংজ্ঞাটা সুনির্দিষ্ট সুস্পষ্ট পড়তে সহজ মনে হয় ওই সংজ্ঞাটা মাথায় রাখবা, যেটা তোমার সহজে মাথায় থাকে। তো এমন একটা সংজ্ঞা মাথায় রাখবা যাতে তুমি ফুল মার্ক পাও পরীক্ষায়। তেমনি আইন নিয়ে রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল বলেছেন যে যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। যুক্তিসিদ্ধ কি? মানে একটা জিনিস তুমি করবা যুক্তি দিয়ে করতেছো, এমন জিনিসকে সে বলছে আইন। যুক্তি থাকতে হবে। কি থাকতে হবে? যুক্তি। হয় তুমি একটা জিনিস করছো, কোনো লজিক নেই, এই জিনিসটা কি আইন? সে বলে না অ্যারিস্টটল। অ্যারিস্টটল বলছে যে যুক্তি সিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। মানে একটা কথা বলছো, এই জিনিসের যুক্তি থাকলে সেটা সে আইন বলছে, এমন জিনিস বলছে। এটা জাস্ট তোমরা মাথায় রাখো। হ্যাঁ, এমনি নাজমুল বলছে যে ল্যাক শব্দের অর্থ হচ্ছে অপরিবর্তনীয়। সিয়াম বাদশা বলছে যে স্যারের নাম সাইদ আহমেদ হাবিব। হ্যাঁ, ধরতে পারছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এতটুকু বুঝতে পারছো। আমরা আবার সহজ কথা একটু আইনটাকে দেখি। আইন হলো রাষ্ট্র বা সরকার কর্তৃক প্রণীত কিছু নিয়ম কানুন, বিধি নিষেধ, যা সমাজের শৃঙ্খলা, ন্যায় বিচার, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাই মেনে চলতে বাধ্য হয়। তাহলে এক্সাক্ট বইয়ের ভাষায় আইন হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম কানুন যেটা সরকার দিয়ে থাকে, এবং এই নিয়মটা না মেনে চললে তোমাকে শাস্তির আওতায় যেতে হয়। এই সংজ্ঞাটা যদি কেউ লিখতে পারো 100% আইনের মার্ক পাবা। সিম্পল। আইন হচ্ছে নির্দিষ্ট একটা নিয়ম কানুন, যেই নিয়মটা মানতে হয়, না মানলে শাস্তির আওতায় আনা হয়। এই জিনিসটা হচ্ছে আইন। খুব সিম্পল না? একবার সিম্পল। তার মানে আজকে 4টা টপিকের মধ্যে অলরেডি 2টা টপিক আমাদের শেষ। এক পড়লাম হচ্ছে কি, প্রথমটা পড়ছি কি, প্রথমটা পড়ছি মূল্যবোধ, 2 নাম্বার পড়ছি আইন। এখন আমরা আর 2টা জিনিস পড়বো এই অধ্যায় থেকে। বুঝতেছো তোমরা? আজকে আপনাদের বই আমার কাছে আসছে, মেহেরবানি করে বলবেন আজকের ক্লাসটা পরিণীতির কোন খণ্ডের কত অধ্যায়ের পড়া? আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে পরিণীতির 3য় চ্যাপ্টার।
তৃতীয় চ্যাপ্টার তুমি বই থেকে পাবা, তৃতীয় চ্যাপ্টার। তোমার ওই যে বই পেয়েছো ওই বই সাইডে রাখো, তুমি জাস্ট মেন বইটা খুলো আপাতত। আমি পড়ানোর পর তুমি শর্টকাট করবা, বাট আপাতত মেন বইটা খুলো, এটা তোমার জন্য ভালো হবে। হ্যাঁ জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি। তার মানে বোঝা গেল যে আমরা সবাই বুঝতে পারছি খুব সহজে। আচ্ছা, হ্যাঁ সবাই বুঝতে পারছে, এটা বোঝা গেল। তারপরে কি আছে? স্বাধীনতা। 3 নম্বর টপিক কি? স্বাধীনতা। এখন আমরা স্বাধীনতাটা পড়ব। স্বাধীনতা শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিবার্টি। লিবার্টি শব্দটা এসেছে ল্যাটিন শব্দ লিবার থেকে। কি থেকে? ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ লিবার থেকে, যার অর্থ হচ্ছে ফ্রি বা স্বাধীন। লিবার্টি শব্দের অর্থ কি? লিবার্টি। স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিবার্টি। লিবার্টি শব্দটা এসেছে লিবার থেকে, ল্যাটিন শব্দ লিবার থেকে। এখন এই লিবার শব্দের অর্থ কি? ফ্রি বা স্বাধীন, মানে মুক্ত। এই জিনিসটাকে আমরা কি বলি? লিবার, লিবার। তারপরে কি বলা হয়েছে? সাধারণ অর্থে মানুষের ইচ্ছা মতে কিছু করা বা বলার ক্ষমতাকে স্বাধীনতা বলে। স্বাধীনতা তো সেই জিনিস, ধরো তোমার একটা জিনিস ইচ্ছা হয়েছে যে আমি অপায় কি করব, আমি এখন ক্লাস করব না, তোমার ইচ্ছা, তুমি এখন ক্লাস করবে না, তুমি ক্লাস থেকে বের হয়ে গেছো নিজের ইচ্ছায়, এটা তোমার স্বাধীনতা। এই যে নিজের ইচ্ছায় বের হয়েছে, নিজের ইচ্ছায় কিছু বলা বা করার ক্ষমতাকে স্বাধীনতা বলে। আমি স্বাধীন। অনেকে ওই যে অনেক সময় সংগ্রাম দেয় না, আমি স্বাধীন, এভাবে বলে না? এই স্বাধীন ওই স্বাধীন, মানে তুমি নিজের ইচ্ছা মতন করতে পারবা। বাট একটা ডিফিকাল্ট ব্যাপার হচ্ছে যে, একটা ডিফিকাল্ট ব্যাপার কি? ডিফিকাল্ট ব্যাপার হচ্ছে যে পৌরনীতির ভাষায়, পৌরনীতির ভাষায় হচ্ছে আরেকটা সংজ্ঞা আছে। খুব সিম্পল, পৌরনীতির ভাষায় একটা সংজ্ঞা আছে স্বাধীনতা নিয়ে। এটা কি? ধরো এই যে ভাইয়া যে বললাম যে তুমি ক্লাস করবা না, এটা তোমার ইচ্ছা, তোমার স্বাধীনতা অনুযায়ী তুমি ক্লাস থেকে বের হয়ে চলে গেছো। বাট পৌরনীতির ভাষায় স্বাধীনতা হচ্ছে তুমি কিছু নিজের ইচ্ছা মতন কিছু বলা বা করার ক্ষমতা কে স্বাধীনতা বলে না। তুমি নিজে কিছু করবা বা বলবা, অন্যের সমস্যা যাতে না হয় এমন ভাবে করলে সেটা পৌরনীতির ভাষায় স্বাধীনতা। বাট তুমি এমন একটা কাজ করতেছো যেটা অন্যের সমস্যা হচ্ছে, তোমার স্বাধীনতা, তুমি এখানে ঢোল বাজাইতেছো, এরকম তা হাতে তালি দিতেছো, অন্যজনের কানে লাগতেছে, তুমি নিজের ইচ্ছা মতন তালি দিতেছো, এটা কিন্তু স্বাধীনতা না পরিণতির ভাষায়। পরিণতির ভাষায় স্বাধীনতা কি? অন্যের যেন সমস্যা না হয়। তুমি তালি দিছো, ওনার অনুমতি নিচ্ছো, ভাই আমি একটু তালি দিই, কি দে, একটু তালি দিই, ও শুনে মজা হচ্ছে, ও তালি দিচ্ছে, তাহলে কি ওনার অনুমতি নিল, ওনার হস্তক্ষেপ হচ্ছে না, ওনার সমস্যা হচ্ছে না। এই জিনিসটাকে হচ্ছে পরিণতি বলে, যে অন্যের সমস্যা না করে নিজের ইচ্ছা মতন কিছু করা বা বলার ক্ষমতাকে স্বাধীনতা বলে। সিম্পল না? একদম সিম্পল। আচ্ছা, বুঝতে পারছো? সিম্পল স্বাধীনতার সংজ্ঞাও বুঝাইছি এবং পৌরনীতির ভাষাও বুঝাই দিছি। এখন পরীক্ষায় যেটা ভালো হয় তুমি লিখবা, বেশি মার্ক ভালো চাইতে চাইলে পৌরনীতির ভাষাটা লিখবা। বুঝতে পারছো? আচ্ছা, আর এইখানে কিন্তু ভাইয়া এই যে লিবার্টি আর স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ, এই শব্দগুলো মাথায় রাখবা। কোন শব্দ থেকে আসছে? ল্যাটিন শব্দ, নৈবিত্তিক চলে আসে ভাইয়া। তারপর লিবার শব্দের অর্থ কি? ফ্রি বা স্বাধীন, এগুলো মাথায় রাখতে হবে। এগুলা তো তুমি পড়লে সিম্পল মাথায় রাখতে পারবা, বাট এইগুলা কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে যাতে তুমি নৈবিত্তিক মিস না করো। নৈবিত্তিকে যদি কেউ ভালো করে আর সৃজনশীল যদি মোটামুটি অ্যান্সার করে, সে 100% ভালো রেজাল্ট করবে। তো নৈবিত্তিকেও ভালো ফোকাস করতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা হচ্ছে পৌরনীতি বা ওই যে আমি যেটা বলছি পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, এটা কি? স্বাধীনতা বলতে কেবল নিজের ইচ্ছা মতো যা খুশি করা তাই বোঝায় না। পৌরনীতির পরিভাষায় স্বাধীনতা হলো অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে, আমি যেটা বললাম, রাষ্ট্রের আইন মেনে চলে নিজের ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা ভোগ করাকে। সিম্পল কথা, ওই যে ভাইয়া যেটা বললাম, যে পৌরনীতির পরিভাষা বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষা হচ্ছে যে অন্যের সমস্যা হওয়া যাবে না, নির্দিষ্ট নিয়ম মেনে তুমি নিজের স্বাধীনতা, নিজের ইচ্ছা মতন কিছু করো, বাট সিস্টেম মেনে করতে হবে। বুঝতে পারছো? আশা করি সিম্পল ভাবে এই জিনিসটা বুঝতে পারছো।
আচ্ছা, একজন কমেন্ট করেছে এটাকে লিসা মোনা। লিসা মোনা, তোমার একটা কোশ্চেন আছে স্যার, বইয়ে তো অনেক পড়া, বাট আপনি তো অনেক শর্টকাট পড়াচ্ছেন। এখন আমি বলবো তুমি আমার ক্লাসটা করো মনোযোগ দিয়ে, করার পরে তুমি বোর্ড কোশ্চেন যাবা। আমি তোমাকে 90% এর বেশি, 90% এর বেশি, 90% না কিন্তু এক্সাক্ট 90% এর বেশি সম্ভাবনা দিব কোনো বোর্ড কোশ্চেন তোমাকে আটকাতে পারবে না। কি পারবে না? কোনো বোর্ড কোশ্চেন তোমাকে আটকাতে পারবে না। জাস্ট আমার এই শর্টকাট ক্লাসটা করলে তুমি 90% এর বেশি অ্যান্সার করতে পারবা। তাহলে এই তোমরা মনে করো কি যে এই স্লাইডগুলো হচ্ছে আমরা কোথা থেকে নিয়ে আসি আসলে। তোমরা অনেকে মনে করতে পারো যে স্যার এই স্লাইডগুলো কি, কিন্তু এই একটা স্লাইড বানানোর পিছনে আমাদের অনেক পরিশ্রম দিতে হয়। 4 থেকে 5 ঘন্টা একটা স্লাইড বানাতে হয় বুঝে বুঝে। আসলে এই প্রশ্নটা কি আসে কিনা বোর্ড পরীক্ষায় সবকিছু চিন্তা ভাবনা করে আমাদের এই স্লাইডগুলো তৈরি করতে হয়। কেউ যদি বই না পড়ে জাস্ট এই স্লাইডটা যদি মুখস্থ করে ফেলতে পারে তো 100% ওই চ্যাপ্টারে আমি যেভাবে পড়াইছি এভাবে পড়তে পারে 100% ওই চ্যাপ্টারের প্রস্তুতি তার কমপ্লিট। তুমি এই কথাটা আজকে মিলেও যে একটা আমি ক্লাসটা করানোর পর যে কোনো একটা বোর্ড কোশ্চেনে যাবা, যা দেখবে তুমি 90% কমন পাইছো। হ্যাঁ, তুমি মিলে দেখো। আপাতত জব দরকার নেই, আপাতত ক্লাস করো। আশা করি লিসা মোনা তোমার অ্যান্সারটা পাইছো। বইয়ে তো বিস্তারিত দেওয়া থাকবেই। বইয়ে কি করা থাকবে? বিস্তারিত দেওয়া থাকবে। আমি যদি বইয়ের মতনই বিস্তারিত পড়াই তাহলে আমি কিসের জন্য ক্লাস নিচ্ছি? টিচারের কাজ কি? তোমাকে সহজভাবে বুঝাই দেওয়া, সহজভাবে তৈরি করে দেওয়া। বাট নিবা তুমি, আমি দিব তৈরি করে। যদি বড় করে ওই বইয়ের মতনই পড়াইতাম তাহলে তো তুমি বই দেখে নিজেই করতে পারো বাসায়, তাহলে ক্লাসের কি প্রয়োজন? এগুলো বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তৌফিক, পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ। ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আমরা পিডিএফ দিয়ে দিব। আমি আরেকটা কোশ্চেন আছে যে শাহজালাল ইসলাম, যে স্যার এইভাবে পড়লে কি নৈবিত্তিক কমন আসবে? আমি ওই যে ওইটা বলবো যে 90% নৈবিত্তিক কমন চলে আসবে জাস্ট আমার এই স্লাইডটা ফোকাস করলে। বাট তুমি যদি বলো যে না আমি বিপদ সীমা একদম রাখবো না, আমি 100 তিনটা নৈবিত্তিক তিনটাই যেন অ্যান্সার করতে পারি, তখন আমি তোমাকে বলবো যে এই চ্যাপ্টারের যে বোর্ড কোশ্চেন গুলো আছে, BROAD বোর্ড কোশ্চেন গুলো আছে নৈবিত্তিকের, ওগুলা তুমি একটু সলভ করবা, 5-10টা বোর্ড কোশ্চেন সলভ করবা। তাহলে তুমি নিজে বুঝে যাবা যে কোন কোশ্চেন গুলো আসলে আসে। তাহলে তুমি 100% এখান থেকে তোমার নৈবিত্তিক মিস যাবে না। বাট এই ক্লাসটা করলে 90% কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, নাজমুল বলেছে যে স্যার আপনি আপনার মতন করে পড়ান, এটাই আমাদের জন্য কল্যাণ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সিয়াম বাদশা বলছে ভাই পড়ানোর ফাঁকে ফাঁকে উক্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ বোর্ড পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন বলে দিবেন। ওই যে আমি বললাম যে একটু আগে বলছি যে লিবার্টি, লিবার শব্দের অর্থ কি, কোন শব্দ থেকে আসছে, ল্যাটিন শব্দ, এগুলো মাথায় রাখতে হবে নৈবিত্তিকের জন্য। বুঝতে পারছো? আচ্ছা, ক্লাস লং হয়ে যাবে, আমরা হচ্ছে আগাই। নাহলে হচ্ছে ক্লাস অনেক লং হয়ে গেলে পোলাপান আবার বোরিং হবে। অলরেডি বোরিং হওয়া শুরু করছে অনেকে। আসলে যারা ক্লাস করে মনোযোগ দিয়ে ওরা প্রথম থেকে শেষ সময় পর্যন্ত থাকে, বাট যারা এসে চলে যায় ওরা হচ্ছে ক্লাসের গেস্ট, মানে ঢুকে দেখলো যে কি পরিস্থিতি ক্লাসের। থাক আমি আর না চাই ওদিকে। তার মানে এই পর্যন্ত তুমি বুঝতে পারছো আমরা 3টা টপিক পড়ছি। লাস্ট আমরা একটা টপিক পড়বো সাম্য। তারপর হচ্ছে আমরা এই 4টা টপিক একটু শ্রেণী বিভাগ থেকে এই শেষ। এই 4টা টপিক পড়াবো, এই 4টা টপিকের একটু শ্রেণী বিভাগ গুলো দেখবো। তাহলে কি তুমি গ ঘ অ্যান্সার ইজিলি করতে পারবা, সেই ব্যবস্থা করে দিব ভাইয়া। ঠিক আছে? আচ্ছা, নাজমুল ইসলাম বলেছে স্যার আপনার পড়ার স্টাইলটা খুব সহজে বুঝি। আলহামদুলিল্লাহ, বুঝলে তো ভালো ব্যাপার। আচ্ছা ঠিক আছে। তারপরে আচ্ছা, সাম্য। সাম্য মানে কি? সাম্য মানে হচ্ছে সমান, পাকা ফ্লোর সমান, টাইস সমান, তোমার বই সমান। সাম্য মানে কি? সমান, এই জিনিসটা। এখন সাম্য কথাটা কোথায় ব্যবহার করা হয়েছে? প্রথমে বলছে সাম্য মানে সমান। সাধারণ অর্থে সাম্য বলতে মানুষকে সমান বোঝায়।
মানে মানুষকে সমান বলতে কি, একটা মানুষকে এরা এই সমাজের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, মানে তাকে কোনো দিক থেকে না ভেবে সবাইকে সমান ভাবায় হচ্ছে সাম্য। সমান ভাবতে হবে সবাইকে, ও বড় ও গরিব ও বড় লোক এইভাবে ভাবা যাবে না, ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। ভেদাভেদ না থাকলে ওই জিনিসকে আমরা বলি সাম্য, মানে সমান। বুঝতে পারছো? আচ্ছা, ফারিয়া খুশি বলেছে এইবার সাম্যই দিতে পারি নাই। সমস্যা নাই, এইভাবে আমি যেভাবে পড়াতেছি এইভাবে বুঝে ইনশাল্লাহ তুমি নিজে থেকে অ্যান্সার করতে পারবে। তুমি পড়ে যাও না, তারপরেও তুমি 100% অ্যান্সার করতে পারবা। দেখো তুমি কিভাবে পড়াই। দেখো, এই যে আমি যে কথাটা বললাম যে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা ব্যবস্থায় হচ্ছে সাম্য। যে জিনিসটা বললাম আমি, ওই জিনিসটাই সহজ কথায় সাম্য কি। সাম্য নিয়ে আমরা কোনো স্পেসিফিক রাষ্ট্রবিজ্ঞানী সংজ্ঞা পড়বো না, এটা হচ্ছে অতটা প্রশ্ন আসে না, খুব কম আসে। তারপরে আসলে এটা সম্ভবত ক নাম্বার আছে সাম্য মানে কি, বা সাম্য বলতে কি বোঝায়, বা খ নাম্বারে বললো যে সাম্য বলতে কি বোঝায়, এই টাইপের আসতে পারে। তাই এখানে হচ্ছে তুমি একটু বিস্তারিত লিখলে হবে, এখানে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অতটা প্রয়োজন নেই। আর এখানে অত স্পেসিফিক ভাবে সাম্য সংজ্ঞা দেয়ও নেই কেউ। তাই এটা হচ্ছে আমরা একটু সহজ কথা পড়ে নিলেই হবে। সাম্য হলো সমাজে মানুষের মধ্যে কোনো বৈষম্য না রেখে সবার জন্য সমান অধিকার সুযোগ সুবিধা মর্যাদা নিশ্চিত করা। সাম্য মানে এক এই নয় যে সবাই হুবহু একই রকম আচরণ পাবে, বরং এর অর্থ হলো কাউকে কাউকে অকারণে বিশেষ সুবিধা না দেওয়া এবং যোগ্যতা অনুযায়ী সবার উন্নতির সমান পরিবেশ তৈরি করা। যেই জিনিসটা বলছি ওই জিনিসটা জাস্ট একটু ব্যাখ্যা। কি বলছে যে সাম্য মানে এই না যে সবাইকে একদম, মানে ধরো আমি অশিক্ষিত, মানে কথার কথা কেউ মাইন্ডে নিও না, আমি হচ্ছে পড়ালেখা জানি না, এখন আমারও দিছে বিসিএস ক্যাডারের চাকরি, যে ছেলে অনেক পড়াশোনা করে বিসিএস হওয়ার জন্য পড়াশোনা করছে ওরও দিছে বিসিএস চাকরি। এই জিনিসটা কি হয়? হয় না। সাম্য মানে হচ্ছে, বইয়ের ভাষায় সাম্য হচ্ছে তোমার যতটুকু যোগ্য তোমাকে তা অনুযায়ী ফল দেওয়া, এই জিনিসটা হচ্ছে সাম্য বইয়ের ভাষায়। আশা করি সাম্য জিনিসটা তোমরা সিম্পলি বুঝতে পারছো। সাম্য মানে সমান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখা, তার যোগ্যতা অনুযায়ী সমান চোখে দেখা, এই জিনিসটা হচ্ছে সাম্য। এই সংজ্ঞাটা লেখলে 100% তুমি ভালো করবা। সামিয়া জাহান অনেক লেট করে ফেলেছে, ও বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস করা শুরু করো, সালামের উত্তর আমরা অনেক আগে নিয়ে ফেলেছি, এখন হচ্ছে মাঝখান থেকে ক্লাস শুরু করো। যে যতটুকু পাও নাই তুমি ততটুকু রেকর্ড ক্লাস দেখে নিবা ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে চারটা টপিক আমি পড়াইলাম, যে মূল্যবোধ, মূল্যবোধ, তারপরে হচ্ছে স্বাধীনতা, তারপরে হচ্ছে আইন, তারপরে হচ্ছে সাম্য, এই চারটা টপিকে সংজ্ঞাতে কোনো প্রবলেম আছে এইটা একটু ক্লিয়ার করো, তারপরে আমরা শ্রেণী বিভাগে চলে যাব, একটানা শ্রেণী বিভাগ বুঝে ফেলবো। তোমরা একটু লেখো যে জি স্যার, বুঝছি। নাজমুল, সাম্য বলতে প্রত্যেকটি মানুষের বুঝতে পারছি। তালুকদার তালুকদার মোহাম্মদ বিল্লাল বলছে বুঝতে পারছি। সিয়াম বাদশা বলছে শ্রেণী বিভাগে যান, তার মানেও বুঝতে পারছে। তৌফিক বলছে সব ক্লিয়ার স্যার, ভেরি গুড। তৌফিক, তারপরে হচ্ছে মিম বিশ্বাস বলছে অল ক্লিয়ার স্যার, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, সবাই বুঝতে পারছে, তার মানে আমরা সামনে আগাতে পারি, ভেরি গুড, সবাই বুঝতে পারছে। আচ্ছা, তারপরে আমরা, যেহেতু আমরা ফার্স্ট টপিক পড়ছিলাম কি মূল্যবোধ, এখন আমরা মূল্যবোধের শ্রেণী বিভাগটা জাস্ট হচ্ছে পয়েন্ট আকারে দেখবো। এটা যে একদম মুখস্থ করে ফেলতে হবে এমন বিষয় না, তুমি জাস্ট একবার রিডিং করবা, আমি যা ব্যাখ্যা দিয়ে আসছি ওই জিনিসগুলো এখানে বলা আছে। তো এখানে তোমার যে এই যে এতগুলা লেখা থেকে ভয় পাওয়ার কোনো কারণে, জাস্ট আমি দেখো বুঝাই দিই। তাহলে আমরা মূল্যবোধের শ্রেণী বিভাগগুলো কি? ব্যক্তিগত মূল্যবোধ। ব্যক্তিগত মূল্যবোধ কি? মানুষের ব্যক্তি নিজের মূল্যবোধ।
তারপরে নৈতিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধ কি? মানুষের নৈতিকতা যে থাকে, মানুষের ভিতরে নৈতিকতা, ওই নৈতিক মূল্যবোধ। তারপরে সামাজিক মূল্যবোধ কি? সমাজের আচরণের মূল্যবোধ, সমাজে তুমি কেমন ব্যবহার করতেছো, এটার আচার আচরণের সমষ্টি। তারপরে কি? রাজনৈতিক মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ। এই যে টপিক গুলো আছে, জাস্ট তোমরা পিডিএফটা দেওয়ার পর একবার রিভাইজ করবা, দ্যাটস এনাফ। এই বাংলাটা সহ সুন্দরভাবে একবার পড়বা, মনোযোগ দিয়ে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর কিচ্ছু করতে হবে না, যা ভাইয়া পড়াইছে ওই জিনিসটা জাস্ট একটু লিখে দেওয়া আছে, বুঝছেন? সো এটা নিয়ে কোনো প্যারা নাই, বুঝতে পারছো? এই টপিক গুলো পিডিএফ দেওয়ার পর তুমি এখানে কয়টা দিছি ভাইয়া? মোট 5টা দিছি। তুমি অন্তত 4টা টপিক হলো বাইসা বাইসা, যেই 4টা সহজ ওই 4টা পড়বা, একটা বাদ দিতে পারো, স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই, বাট মিনিমাম 4টা পড়বা এখান থেকে, ঠিক আছে? তার মানে এই জিনিসটা তুমি বুঝতে পারলা। বললাম না যে শ্রেণী বিভাগ দেখে ভয় নাই, এটা যা পড়া আসছে ওই জিনিসগুলাই, জাস্ট একটু বিস্তারিত। এগুলো কাজে দিবে কেন? এগুলো কাজে দিবে হচ্ছে তোমার সৃজনশীল লেখার জন্য। তোমাকে বলছে যে গ নাম্বারে বলছে, গ নাম্বারে কিসে বলছে? গ নাম্বারে বলছে যে মূল্যবোধের শ্রেণী বিভাগগুলো আলোচনা করো নিচে, তুমি লিখতে পারবা, লিখতে পারবা না? অথবা গ নাম্বারে বললো একটা উদ্দীপক দিয়ে যে উপরের উপরের উদ্দীপকে কি বুঝিয়েছে, তুমি লিখলাম মূল্যবোধ। তুমি কি লেখছো? মূল্যবোধ নিয়ে আলোচনা করছো, তুমি লেখছো গ নাম্বারে মূল্যবোধ। তারপর ঘ নাম্বারে যায় ও বলবে কি, উপরে যে টপিকটি আলোচনা করেছে তার শ্রেণী বিভাগ আলোচনা করো। কি করো? শ্রেণী বিভাগ আলোচনা করো, তাকে নিয়ে আলোচনা করো, তাকে নিয়ে। এখন 4 মার্কের জন্য যে কোনো কোশ্চেন আসুক না কেন, তুমি এই শ্রেণী বিভাগ থেকে বানিয়ে লিখে দিবা পয়েন্ট আকারে। এই যে ভাইয়া যেভাবে পয়েন্ট দিছি, এইভাবে পয়েন্ট আকারে লিখে দিবা, যেভাবে আসুক, শ্রেণী বিভাগ আসুক, বিশ্লেষণ আসুক, ব্যাখ্যা আসুক, তুমি জাস্ট এই টপিকগুলো একটু মানে সুন্দর করে খাতায় উপস্থাপন করবা, এই টপিকগুলাই, এর বাইরে যাওয়ার প্রয়োজন নেই, বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এই যে যা বলছি এই জিনিসটা হচ্ছে বললে হবে। তার অনেকে বলতেছে স্যার এই জিনিসটা একটু বুঝাই দেন, এখানে বোঝানোর কিছু, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, ব্যক্তিগত মূল্যবোধ কি? একজন ব্যক্তি নিজস্ব মূল্যবোধ, নিজের আচার আচরণের সমষ্টি, এই জিনিসটা। নৈতিক মূল্যবোধ কি? একটা মানুষের ওই যে নৈতিক গুণ থাকে, ভালো গুণ থাকে, ওই গুণের সমষ্টি, নৈতিক মূল্যবোধ বলি ওইটাকে। তারপরে সামাজিক মূল্যবোধ কি? আমি সমাজে যে মূল্যবোধটা, সমাজ আমাকে কোন চোখে দেখে, আমি সমাজে যে আচার ব্যবহার করি, এই জিনিসটা হচ্ছে মানে সামাজিক মূল্যবোধ। কারণ তুমি যে সমাজের প্রতি আচরণ করো, এইটার সমষ্টি তো মূল্যবোধ, ঠিক না? তো দেখো, এটা হচ্ছে সমাজের ক্ষেত্রে। আরেকটা সহজ জিনিস তোমাকে বোঝাই দেই, ব্যক্তিগত মানে হচ্ছে এখানে নিজের, কি? নিজের। নৈতিক মানে কি? নৈতিক মানে হচ্ছে কি? নিজের ভালো ভালো গুণকে বলা হয়, ভালো ভালো গুণকে। তারপরে সামাজিক কি? সামাজিক যেখানে পাবা, এখানে কি থাকবে? সমাজ থাকবে। কি থাকবে? সমাজ থাকবে। রাজনৈতিক মানে কি? এখানে এই যে রাজনীতি নিয়ে খেলা থাকবে, দেশ নিয়ে খেলা থাকবে, রাজনীতি। রাজনৈতিক মানে কি? রাজনীতি নিয়ে খেলা থাকবে এখানে। তারপরে সাংস্কৃতিক মানে কি? সাংস্কৃতিক হচ্ছে এই যে সমাজে পরিবেশের একটা টপিক বুঝায় এখানে, বুঝতে পারছো? এই যে গুড স্টুডেন্ট গুলা বুঝে গেছে যে আই গট ইট স্যার, ভেরি গুড, ভেরি গুড নাজমুল, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে আশা করি বুঝাইতে পারছি। তারপরে এগুলো আমরা সেম ভাবে পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে। তারপরে কি আছে? আইনের শ্রেণী বিভাগ। একইভাবে আইন, আইনের শ্রেণী বিভাগ গুলা কি কি? জাতীয় আইন, আন্তর্জাতিক আইন। জাতীয় আইন, আন্তর্জাতিক আইন। এখন আইনটাকে হচ্ছে প্রধানত দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে তোমার জাতীয় আইন ও আন্তর্জাতিক আইন, আরেকটা হচ্ছে সরকারি আইন বা বেসরকারি আইন। এইটার এটার শ্রেণীবিভাগ কয়টা? দুইটা প্রধানত। তারপরে এই যে জাতীয় আইন, এটাকে একটু দেওয়া আছে, একটু বইয়ের ভাষায় দেওয়া আছে, তোমরা জাস্ট একবার এটা হচ্ছে রিডিং করবা, জাস্ট এনাফ। সিম্পল কথায় জাতীয় আইন। তারপরে আন্তর্জাতিক আইন কি? এই জিনিসটা হচ্ছে একবার, এই যে ভাইয়া লিখে দিছি, এই জিনিসটা একবার জাস্ট তোমরা পড়লেই বুঝবা, এখানে কঠিন কিছু নাই। তাই হচ্ছে আমি আহামরি ভাবে বোঝাচ্ছি না, তুমি পড়লেই পারবা। তারপরে কি আছে? সরকারি জিনিসটা তো বুঝো, সরকারি ওই যে সরকারি স্কুল, সরকারি মাদ্রাসা, মানে সরকারি যে জিনিসটা সরকার থেকে আসে। বেসরকারি কি? যেগুলো প্রাইভেট প্রতিষ্ঠান, এই জিনিসটা হচ্ছে বেসরকারি। তো দেখো, এটা তুমি বুঝতে পারবা। এই ঠিকই, সরকারি আইন, বেসরকারি আইন, এইগুলা কি বিস্তারিত পড়ানোর কিছু আছে? এগুলো তো সিম্পল, তোমরা নিজেরাই বুঝতে পারবো পড়লে। তো এখানে আমি আর আহামরি কিছু বাড়াবো না, বুঝতে পারছো? এখানে আমি আর
আহামরি কিছু বাড়াবো না। নাজমুল ইসলাম, তোমার এত বিস্তারিত কমেন্ট করার প্রয়োজন নাই, আমি তো হোমওয়ার্ক দিব, তখন তুমি হচ্ছে হোমওয়ার্ক লিখে বিস্তারিত যত লিখতে পারো লিখে হচ্ছে তুমি স্যারকে জমা দিবা। কোথায়? যেই গ্রুপে ক্লাস করতেছো ওই গ্রুপে ছবি তুলে আপলোড করে দিবা, খাতা ছবি যে যতটুকু লিখবা। ঠিক আছে? তারপরে কি আছে? তারপরে হচ্ছে স্বাধীনতা। মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে ক্লাস, তাড়াতাড়ি শেষ করে দিন, নাহলে পোলাপান আবার বোরিং হয়ে যাবে। এমনি ইতিহাস ক্লাস করতে পোলাপান বোরিং হয়। আচ্ছা, ফারিয়া খুশি বলেছে একবার করে পড়ে নিছি। ভেরি গুড, ও তো খুব ফাস্ট, স্মার্ট মেয়ে। ভেরি গুড। সামিয়া বলেছে জি, তার মানে ও সামনে আগাতে বলতেছে। তারপরে এমএসটি রেহানা বলেছে নেক্সট, নেক্সটে পড়ান। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তার মানে কি? স্বাধীনতার প্রধান শ্রেণী বিভাগগুলো আমরা একটু দেখি। ওই যে একই ভাবে, মানে এইখানে তোমাকে আমি একটা সহজ টেকনিক শিখিয়ে দিই। ধরো এই রিলেটেড কোনো প্রশ্ন আসলে তুমি যদি নাও পারো বানায় বানায় লিখবা। যে শ্রেণী বিভাগের কথা বললে বা নিচে আলোচনা করো, তুমি আলোচনা করবা যে ব্যক্তিগত, ধরো সাম্যর কথা, সাম্য তুমি পারো না, ব্যক্তিগত সাম্য, সামাজিক সাম্য, অর্থনৈতিক সাম্য, রাজনৈতিক সাম্য, বানায় বানায় লিখে দিবা। এইগুলাই তো, এগুলোই তো রিলেটেড, ঠিক না? সহজ একটা টেকনিক দেখালাম তোমাকে। ঠিক একই ভাবে এখানে ভাইয়া যা পড়ে আসছে ওই জিনিসগুলো একটু হচ্ছে আমরা বইয়ের ভাষায় একটু লিখছি, এটা তোমরা রিডিং করবা। কি কি পড়বা এখান থেকে? ব্যক্তিগত স্বাধীনতা পড়বা, যেটা বললাম, স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা পড়বা, রাজনৈতিক স্বাধীনতা পড়বা, অর্থনৈতিক স্বাধীনতা পড়বা, যেটা আমি বললাম ওইটাই। এগুলা জাস্ট একবার তুমি তুমি জাস্ট হচ্ছে একবার রিডিং করবা, দ্যাটস এনাফ। যদি সমস্যা থাকে আমাকে ইনবক্সে নক করবা, আমি বুঝাই দিব। বাট সমস্যা থাকবে না, আমি জানি। কে যেন একটা কমেন্ট করলো, জাকিয়া জুই বলেছে এই সিম্পল ম্যাটারের জন্যই সিভিক্সে প্লাস আসি, সিভিক্সে প্লাস আসি। ওর কমেন্ট তো বুঝতে পারলাম না, ঠিক আছে। তারপর তৌফিক বলেছে যে নিজেকে ওভার স্মার্ট। এই তৌফিক, তুমি রিপ্লাই করছো কেন কমেন্টের? আমি কিন্তু আগেও ক্লাসে ঢুকে বলেছি যে কেউ কারো কমেন্ট রিপ্লাই করবা না, ওকে রিপ্লাই করবা আমি। আমি এই যে তোমরা, এই যে তৌফিক, নাজমুল ইসলাম, এখন হইতে পারে স্যারকে খারাপ লাগতে পারে, তোমরা যে এই যে কমেন্টস করতেছো এটা কিন্তু আমাদের অফিস থেকে দেখতেছে। এই যে কমেন্ট করতেছো, আর দু একটা কমেন্ট করলে তোমাকে এখনই বের করে দিবে, দেখো। আর দু একটা কমেন্ট করলে সাসপেন্ড করে দিবে, পরে আর ক্লাসই করতে পারবে না। দেখবে আর লাইভ ক্লাস থেকে বের হয়ে গেছে অটো। এটা ভালো নাকি ক্লাস করা ভালো? তো এখানে একটা বাড়তি কমেন্ট আর করার প্রয়োজন নেই, ক্লাস করো। আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। ভেরি গুড। সবচেয়ে তোরা দিয়ে সব বুঝা যায়। ভেরি গুড স্টুডেন্ট, এটাই তো ভালো। অল্প অল্প পড়াইলে বুঝা যায়, এইসব স্টুডেন্টই তো ভালো। বাহ, স্মার্ট খুব। তারপরে কি? সাম্যের প্রধান, আমরা হচ্ছে শেষে তিনটা টপিক কিন্তু অলরেডি পড়ছি। মূল্যবোধের শ্রেণী বিভাগ, স্বাধীনতার শ্রেণী বিভাগ, তারপরে হচ্ছে আরেকটা কি বললাম, আইনের শ্রেণী বিভাগ। এই তিনটা পড়ে আসছি, এখন আমাদের বাকি সাম্য। সাম্যটা আমরা পড়ে নিই, দেখো। একইভাবে ওই যে যা পড়ে আসছি একই টপিক, জাস্ট হচ্ছে সামাজিক সাম্য পড়বা, রাজনৈতিক সাম্য পড়বা, অর্থনৈতিক সাম্য পড়বা, আইনগত সাম্য পড়বা, স্বাভাবিক সাম্য পড়বা। এইখান থেকে জাস্ট চারটা টপিক মনে রাখলেই এনাফ। চারটা পড়লেই এনাফ, পাঁচটাই পড়তে হবে এমন কোনো কথা নাই। স্যার আজকে কি ক্লাস শেষ এখানে? আজকে ক্লাস মোটামুটি শেষ, আরেকটু কথা আছে। আচ্ছা, তৌফিক বলতে সরি স্যার, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, বুঝতে পারছি, এটাই অনেক। আহ, তালুক তালুকদার মোহাম্মদ বিল্লাল বলেছে আপনি ভালো বোঝান, না বুঝে উপায় আছে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে তোমাকে থ্যাংক ইউ জানাইলাম। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের মোটামুটি এই হচ্ছে পড়া ছিল। এখন একটা সৃজনশীল আমি দিচ্ছি, এই সৃজনশীলটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলবে এখনই। এটা তোমাদের বাড়ির কাজ। এটা কি তোমাদের বাড়ির কাজ? বাড়ির কাজ নেওয়ার পরে আজকে যেহেতু মোটামুটি সময় আছে, মোটামুটি অনেক স্টুডেন্ট আছে, আমি তোমাকে সৃজনশীলের নিয়মটা লিখে দিবা, কারণ অনেকে ভুলভাল লেখে। তাই হচ্ছে নিয়মটা লিখে দিব। তুমি হচ্ছে জাস্ট স্ক্রিনশট নিয়ে বলবা জি স্যার স্ক্রিনশট নেওয়া দান। এটা থাকবে হোমওয়ার্ক, আমি লিখে দিই হোমওয়ার্ক। এটা হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজ। 12টা, আজকে রাত 12টার মধ্যে জমা দিবা। 12টা, 12টা এএম হয় না? এএমই তো হয়, 12টা এএম এর মধ্যে। ঠিক আছে? এটা স্ক্রিনশট দিয়ে বলো জি স্যার স্ক্রিনশট দিছি।
সবাই দ্রুত স্ক্রিনশট দাও। পিডিএফ অবশ্যই দিব। মির্জা না, মির্জা সোয়া, অবশ্যই পিডিএফ দিব, ক্লাস শেষ হইলে দিয়ে দিব। এই তো সবাই দিয়ে ফেলছে স্ক্রিনশট, স্ক্রিনশট দিয়ে ফেলছে সবাই। আর কয়েকজন দিক, তারপর আবারও যাচ্ছি, আমরা সামনে আগাচ্ছি। আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্ত শেষ। আমি এখন তোমাকে তোমার পরীক্ষার খাতায় ভালো মার্ক পাওয়ার জন্য কিছু অপশন দিব তোমাকে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবাই স্ক্রিনশট নিয়ে নিছে। যারা নেও না সমস্যা নেই, পিডিএফ তো আমি দিবই, তখন নিয়ে নিতে পারবা। আচ্ছা, তার মানে আজকের হোমওয়ার্ক তোমরা বুঝতে পারলা। এখানে হচ্ছে ক্লাসটা মোটামুটি আজকে এইখানেই শেষ বলা যায়, বাট আমি তোমাদেরকে কিছু গাইডলাইন দিব। দেখো, হ্যাঁ অধ্যায় 3 শেষ, অধ্যায় 3 শেষ। অধ্যায় 3-এ এখন হচ্ছে আমি তোমাকে একই সাথে এই অধ্যায় থেকে কি কি জ্ঞানমূলক প্রশ্ন আছে, কি কি অনুধাবনমূলক প্রশ্ন আছে, এই সকল কিছু দিয়ে দিছি। এটা তোমরা জাস্ট একবার রিভাইজ করবা, ইনশাল্লাহ তুমি 100% পারবা। কেন পারবা? যা আছে দিয়ে দিছি, তারপরে হচ্ছে কিছু নৈবিত্তিকও দিয়ে দিছি, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। বাট হোমওয়ার্ক থাকবে কোনটা? হোমওয়ার্ক থাকবে যে সৃজনশীলটা স্ক্রিনশট দিছো, ওইটা রাত 12টার মধ্যে আমাকে জমা দিয়ে গ্রুপে ছবি তুলে আপলোড করবা। এখন তুমি বলতে পারো ভাইয়া এত সহজে বুঝাই দিলেন, আবার এতগুলা জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। এখন তুমি একটা জিনিস দেখো, যে আমি তোমাকে কি পড়াইছি, এই অধ্যায়ের যত সকল বেসিক আছে, যা টপিক আছে, সব কিছু কিন্তু আমি পড়াই আসছি না। এখন এই যে জ্ঞানমূলক প্রশ্নগুলো হয়েছে, এই যে অনুধাবনমূলক প্রশ্নগুলো হয়েছে, এই যে এমসিকিউ গুলো হয়েছে, এগুলো কোথা থেকে হয়েছে? এইটার এই বেসিক থেকে হয়েছে। সিকিউ হয়েছে, তারপরে হচ্ছে এমসিকিউ হয়েছে, যত সকল প্রশ্ন আছে সব কিন্তু এই বেসিক থেকেই হয়েছে, আমি যা পড়াইছি। তাহলে এইটা নিয়ে কি আর কোনো প্রবলেম আছে? তুমি নিজে যখন জ্ঞানমূলকে যাবা, অনুধাবনমূলকে যাবা, তখন তুমি নিজে আশ্চর্য হয়ে যাবে, আর আমি এগুলো তো পারি, ছাত্র এগুলো পড়াইছে। তুমি এটা মিলাই আজকে এই জিনিসটা হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, ক্লাসটা এখানে শেষ করে দিব। তোমরা কি আজকে সৃজনশীলের নিয়মটা দেখতে চাও যে কিভাবে লিখতে হয়, নাকি আলাদা একটা ক্লাস নিব সৃজনশীলের জন্য? ওইটা বেটার হবে, কি বলো তোমরা? তোমরা যদি বলো যে আজকে স্যার এখন বুঝাই দেন সৃজনশীল কিভাবে লিখবো, তাহলে হচ্ছে এখন বুঝাই দিব, আর নাহলে হচ্ছে নেক্সট একটা ক্লাসে সুন্দরভাবে একটা সৃজনশীলের উপরে একটা টপিকই থাকবে, ক্লাস কিভাবে লিখলে ফুল মার্ক পাওয়া যায়। এটা একটু কমেন্টে বলো। আচ্ছা, অনেকেই ম্যাক্সিমাম কমেন্ট পাচ্ছি যে আজকেই স্যার, এখনই বোঝাই দেন। কাশফিয়া রহমান, ভালো ব্যাপার, তুমি জানো লিখতে। হ্যাঁ, শাকিল বলেছে নেক্সট। সামিয়া বলেছে আজকেই, আলাদা ক্লাস নিলে ভালো হয়। জি পরে বুঝিয়ে দিয়েন আরেকটা ক্লাসে। জি ভাইয়া বুঝান, এখন বুঝিয়ে দেন, আরেকটা ক্লাসে ভালো করে বুঝিয়ে দেন। আচ্ছা, তোমাদের এভারেজ কমেন্ট আমি পেলাম আজকের সংখ্যাটা বেশি, বাট যেহেতু নেক্সট ক্লাসের আবদার করেছো এবং আজকে অনেকে বুঝতে চাইছো, আজকে হচ্ছে আমি সিম্পলি বুঝাই দিই, বাট পরবর্তীতে এই সৃজনশীলকে কেন্দ্র করে একটা ক্লাস নিব আমি ইনশাআল্লাহ। আজকে সিম্পলি জাস্ট আজকের বাড়ির কাজটা কিভাবে করবা আমি বুঝাই দিই। এই বাড়ির কাজ বোঝানোর আগে
যারা হোমওয়ার্ক জমা দাও না তাদেরকে আমি স্পেসিফিক ভাবে আজকে বলতেছি, এই যে যারা যে মোটামুটি 47 জন আজকে অ্যাক্টিভ আছো, এই 47 জনকে আমাদের অফিস থেকে এখন স্ক্রিনশট দেওয়া হয়েছে। যারা এই 47 জন হোমওয়ার্ক জমা না দিবে আজকে, যারা দিবে না তাদেরকে সুন্দরভাবে গ্রুপ থেকে রিমুভ করে দিবে, তারা পরবর্তী ক্লাস আর করতে পারবে না। সো আজকে 47 জন যে এখন রানিং আছে, এই 47 জনকে আমি হোমওয়ার্ক দেখতে চাই আজকে। হোমওয়ার্ক মাস্ট ইম্পর্টেন্ট। জাকিয়া জি বলেছে ভাইয়া অনেক ভালো পড়ান, থ্যাংক ইউ। তৌফিক তবে আপনি আরো বেটার করে বোঝাতে পারেন তাই বুঝতে চাই। ও আচ্ছা, ও বলতেছে যে তৌফিক বলতেছে যে স্যার আপনি আপনি পড়া বুঝি আর তাই আরো বোঝান। আচ্ছা, মোটামুটি তাহলে আজকে হচ্ছে আমি সিম্পলি বুঝাই দিই। ও যেটা বলতেছিলাম যে যারা হোমওয়ার্ক জমা দেয় না তাদের জন্য ডিসিশনটা দিয়ে দিলাম। আবার কিছু কিছু বান্দা আছে, আমি গত ক্লাসে ফোকাস করছি, তারা কি করে সৃজনশীলটাকে স্ক্রিনশট দিয়ে এআই দিয়ে অ্যান্সার করে ওইটার স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে আপলোড করে দেয়। ওরা মনে করে কি যে স্যাররা বুঝে না, আসলে স্যাররা খেয়াল করে না। কিন্তু তুমি একটা জিনিস দেখো, যারা বিগত বিগত ক্লাসের হোমওয়ার্ক জমা দিছে, আমি প্রত্যেককে হোমওয়ার্কে যা গুড লিখে আসছি, সে যেমনই লেখুক না কেন, দেখে ভালো মন্দ বিচার করে আসছি, ঠিক না? সো এআই দিয়ে লিখলে কিন্তু আসলে আমরা বুঝি, এআই দিয়ে লিখলে আমাদের কোনো লস নাই, তোমার লস, এটা তুমি বুঝে নাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি সিম্পলি একটা সৃজনশীল বুঝাই দিই তোমাকে। ধরো একটা সৃজনশীলে এই সৃজনশীলটাই বুঝাই দিই। ধরো ক নাম্বার বলছে কি স্বাধীনতা কি, তুমি জাস্ট খাতায় এখানে লিখবা যে 1 নং প্রশ্নের সমাধান। সমাধান 1 নং প্রশ্নের সমাধান এই লেখে তোমার কাছে যদি লাল বাদে অন্য কোনো কালি থাকে, সবুজ অথবা বেগুনি টাইপের হয়ে থাকে, তাহলে ওই কালি দিয়ে তুমি দুইটা দাগ দিবা। এখানে কি করবা? দুইটা দাগ দিবা। এইসব এই যে মেয়েদের মতো এইসব ডিজাইন করার দরকার নাই, এগুলো হচ্ছে বিশ্রী লাগে খাতায়। আরো জাস্ট দুইটা দাগ স্কেল দিয়ে সোজা দিবা, অনেক স্মার্ট দেখতে হবে, অনেক স্মার্ট লাগবে দেখতে। তারপর ঠিক একই ভাবে ক নাম্বার হচ্ছে এরকম একটা লেখে এই যে দুইটা দাগ দিবা, এই দুইটা দিব ওই কালার পেন দিয়ে। বাট ক নাম্বার কি লিখবা? এভাবে গোলটাও দিবা কালো কালি দিয়ে, জাস্ট লেখা হইলো। এখন তুমি ক নাম্বারটা হচ্ছে সর্বোচ্চ 1 লাইন লিখে এই 1.5 লাইনের মধ্যে শেষ করবা, যত শর্ট করা যায়। কি করা যায়? ক নাম্বার যত শর্ট করা যায়, কারণ ক নাম্বার হচ্ছে জ্ঞানমূলক, মেন অ্যান্সারটা লিখতে পারলে মার্ক। ধরো তোমাকে বলছে যে পলাশী যুদ্ধ কত সালে হয়েছে, তুমি লিখছো যে 1757 সাল। তুমি যদি খালি যদি এতটুকু লেখো যে 1757 সাল, তোমাকে স্যার 100% এটা সাইন দিয়ে 1 দিয়ে দিবে। তো তুমি কেন এত প্যারা নিবা? যত শর্ট করা যায় ক নাম্বার, ঠিক আছে? তারপরে দেখো খ নাম্বার কি করবা। এই যে তুমি, ওহো আমি তো 1 নং প্রশ্নের সমাধান লিখে ফেললাম, ওটা তো মুছে ফেললাম। আচ্ছা যাই হোক, মুছি তোমরা তো বুঝতে পারছো যে কিভাবে লিখতে হবে। তুমি এই যে ক লিখছো একই পৃষ্ঠায় ক নাম্বার লিখে ফাঁকা রেখে মিডল বরাবর থেকে তুমি হচ্ছে মিডলের একটু উপরে থাকবে। ধরো ক নাম্বার এই পর্যন্ত শেষ করতে, এই মিডলের একটু উপর থেকে তুমি এখানে খ নাম্বার দিবা। কি দিবা? খ নাম্বার দিয়ে আবার রেড পেন, নিচের দুইটা দাগ হবে কি কালার পেন দিয়ে। এখন খ নাম্বারে বলছে কি দেখো, মানব অধিকার বলতে কি বুঝো? খ নাম্বারে তোমাদের কি বলছে? মানব অধিকার বলতে কি বুঝো? মানব অধিকার। সজিবুল ইসলাম, থ্যাংক ইউ তোমাকে এই কথাটা বলার জন্য। তবে স্যার এইভাবে লিখি যে 1 নং প্রশ্নের কথা, হ্যাঁ ভেরি গুড। তাহলে তোমার এখানে কোশ্চেন দিচ্ছে যে মানব অধিকার কি বুঝো, মানব অধিকার বলতে কি বুঝো। তুমি ফার্স্ট অফ অল তো খ নাম্বারে লিখতে গেলে তুমি এখানে জ্ঞানমূলকটা লিখে নিবা। তুমি এখানে লিখবা যে মানব অধিকার বলতে আমরা মানুষের অধিকারকে বোঝাই বা বলতে বুঝি, মানুষের অধিকারকে বোঝায়। এই জিনিসটা যে জ্ঞানমূলক লেখছো না, যদি এক্সাক্ট অ্যান্সার হয়ে থাকে তুমি এই জ্ঞানমূলকের এখানে 1 পেয়ে গেছো, যদি জ্ঞানমূলক ভালোভাবে লিখতে পারো। তারপরে এই যে মানুষের অধিকার, এই জিনিসটা সম্পর্কে তুমি একটু 2-3 লাইন ব্যাখ্যা দিবা, মিনিমাম 3 লাইন ব্যাখ্যা দিবা নিচে, সুন্দর করে একটু স্পেস রেখে সুন্দর করে 3 লাইন ব্যাখ্যা দিবা স্মার্ট ওয়েতে, যাতে খাতাটা ফ্রেশ লাগে। ওই কাটাকাটি করে না। ধরো
নিচে যাইতে যায় তোমার একটা লেখা গেছে সামাজিক বানান ভুল লিখছো, তুমি এটাতে এমনি 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 কেটে দিছো। এই জিনিসটা কি টিচার দেখলে কি তোমার নিজে দেখলে তো বিরক্ত লাগবে। তুমি জাস্ট হচ্ছে সামাজিক লিখছো, কি লিখছো? আমার নিজের লেখাই তো সুন্দর না রে, তোদের কি কি শিখাবো? ওই দেখ বানান ভুলাই আবার। সামাজিক, সামাজিক লিখছো, ধরো সামাজিক লিখতে যায় সামাজিক লিখে ফেলছো, কি লিখছো? তুমি জাস্ট একটা দাগ দিয়ে পরে লেখা শুরু করো, আবার লেখো। এই জিনিসটা হচ্ছে স্মার্ট, স্মার্ট ওয়েতে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে খ নাম্বারে জ্ঞানমূলক লেখে তুমি 2-3 লাইন ব্যাখ্যা দিয়ে এইখানে শেষ করবা, ব্যাখ্যা দিয়ে জাস্ট ক খ এক পৃষ্ঠায় শেষ করে দিবা। তুমি কি করবা? ক খ এক পৃষ্ঠায় তুমি শেষ করে দিবা। তৌফিক বলতে সেরা স্যার সেরা, সেই সবাই যে সেরা সেরা বলতেছে, কি রে ভাই? আমি সেরা না, তোমরা সেরা, তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো। তারপরে কি, তার মানে খ ক খ আমাদের গেল, আমরা কিভাবে ক খ লিখবো? ক খ জ্ঞানমূলকের জন্য 1 মার্ক দিবা, আর নিচে যে 3 লাইন 3.5 লাইন ব্যাখ্যা দিলা, এই ব্যাখ্যা থেকে তুমি আরো 1 পাবা, তার মানে 2 মার্ক এখানে টোটাল দিতে হবে। বুঝতে পারছো? ও সুনাম, নিজের সুনাম শুনতে ভালোই লাগে। সবাই বলতেছে বেস্ট স্যার, জি স্যার, সেরা স্যার, সেই সেই, এগুলো শুনতে ভালোই লাগে নিজের নামে না? সেই। আচ্ছা, তারপরে আমরা গ নাম্বারটা কিভাবে লিখবো? সেম ওয়েতে আমি আর গ নাম্বার যাবো না। গ নাম্বার আমি যদি বলে দিই অ্যান্সার, তাহলে তোরা কি লিখবি আজকের হোমওয়ার্কে? ধরো গ নাম্বারে তোমাকে সাপোজ কথার কথা বলছে কি, যে উপরে একটা উদ্দীপক দিছে, উদ্দীপকে বলছে আমি অন্য একটা টপিক দিয়ে বোঝাই, বলছে তোমরা তো ইতিহাসে পড়ছো কিনা বা যে কোনো একটা টপিক নেই, ধরো উদ্দীপকে আলোচনা করছে যে কি বলা যায়, কার নাম নিব রে? আচ্ছা, সজিবুল, সজিবুলের নামটা আমার সামনে আসছে। সজিবুল একটা বাড়িতে থাকে, ওই বাড়ির আশেপাশে গাছপালা আছে, যার কারণে তার বাসার আশেপাশে সুন্দর সুন্দর একটা দৃশ্য তৈরি হয়। এখন এই জিনিসটাকে একটা উদ্দীপক দিয়ে সে গ নাম্বারে বলছে কি, যে সজীবের বাসার আশেপাশে গাছটা সুন্দর দৃশ্যটা কি সুন্দর করে, এই যে গাছপালাগুলা সুন্দর দৃশ্য তৈরি করে, এটা কি সৃষ্টি করে, কি তাহলে তুমি এখানে লিখতে পারো যে সজীবের, তুমি লিখলা যে সজীবের, সজীবের বাসার আশেপাশে ড্যাশ ড্যাশ চিত্র লিখে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে, কি সৃষ্টি করে? পরিবেশ সৃষ্টি করে। এই জিনিসটা লিখতে পারো, জ্ঞানমূলক হয়ে গেছে। তারপরে কি লিখবা? নিচে ব্যাখ্যা চাইলে ব্যাখ্যায় চাই গ নম্বরে, নিচে এভাবে লিখবা, জ্ঞানমূলকটা লিখে নিচে ব্যাখ্যা করা হলো, ব্যাখ্যা করা হলো লিখে লেখছো, ব্যাখ্যা করা হলো, এতটুকু লিখছো, এইখানে হচ্ছে 1 মার্ক যদি জ্ঞানমূলকটা ঠিক রাখতে পারো। তারপরে কি, যেহেতু গ নাম্বার আমাদের মার্ক কত 3, এখানে কিন্তু 1 চলে গেছে জ্ঞানমূলকে, তার মানে আরো 2। তুমি কি করবা? একটু নিচে স্পেস আইসা এই যে পরিবেশ নিছো, পরিবেশ সম্পর্কে একটা ব্যাখ্যা দিবা, 2-3-4 লাইন ব্যাখ্যা দিবা। ব্যাখ্যা দিয়ে কি করবা? এই ব্যাখ্যা ফিনিশিং দিয়ে আবার নিচে আসবা, নিচে আইসা ফিনিশিং ব্যাখ্যা দিবা। ফিনিশিং কি, যে আমাকে এমন ভাবে ব্যাখ্যা করতে হবে শেষের লাইনগুলো যেটা ফিনিশিং মনে হবে। তারপরে আরেকটু নিচে আইসা, যেহেতু আমাদের মার্ক এই ব্যাখ্যাতে গেছে 1 আর জ্ঞানমূলকে গেছে 1, আরো 1 বাকি, ফিনিশিং 1, তাহলে হচ্ছে তুমি এখানে আরো 2-3 লাইন লেখা অপর পেজে, এই পৃষ্ঠা শেষ করবা, এই পৃষ্ঠা শেষ করে অপর পেজে যাবা, অপর পেজে যায় মিনিমাম তুমি আরো 2 লাইন লেখার চেষ্টা করবা, 2 লাইন লিখে দাঁড়িয়ে দিবা। এটা হচ্ছে সর্বনিম্ন লেখা, এর বেশি যদি কেউ লিখতে পারে বেটার, বাট খুব বেশি প্রয়োজন নাই। আর এই আর 2-1 লাইন বেশি লিখতে পারো, ওই পেজে যে মিনিমাম 2 লাইন লিখে শেষ করবা সৃজনশীলটা। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তাহলে জ্ঞানমূলকে 1, ব্যাখ্যা মাঝখানের ব্যাখ্যা 1, ফিনিশিং ব্যাখ্যা 1, তার মানে কি টোটাল আমরা 3 পেয়ে যাচ্ছি। এইভাবে যদি কেউ লেখো তোমার মার্ক সহজে কাটবে না। উলাইন, তৌফিক, মাহবুব, ও আমার সেরা সেরা বলতে বলতে আমার হাসি নিয়ে অটান দিছে। আপনার হাসিটা খুব সুন্দর, ধর বেটা ক্লাস কর, হাসি দেখা লাগবে না। আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে আচ্ছা স্যার এইভাবে লিখি, আলহামদুলিল্লাহ, ভেরি গুড স্টুডেন্ট তিশাত। আচ্ছা, তারপরে আমরা গ নাম্বারে যাব। গ নাম্বারে গেলে আমাদের মার্ক কত? গ নাম্বারে 4 মার্ক। কয় মার্ক ভাইয়া? 4 মার্ক। ঠিক একই ভাবে
ওই যে পরিবেশ নিয়ে কথা বলছে, নিচে কি বলবে ওই টপিকটাই, বেশিরভাগ সৃজনশীল এইটাই বলে, যেই টপিকটা গ নাম্বারে থাকে ওই টপিকটাই বলবে কি যে উক্ত টপিক পরিবেশের জন্য ভালো কিনা, তুমি তোমার মতনে যুক্তি দাও, যুক্তি সহকারে তুলে ধরো অথবা বিশ্লেষণ করো তোমার মতে, এভাবে বলে না, তুমি একই ভাবে বলবা যে উপরের উদ্দীপক অনুযায়ী যে উপরের সজীবের টপিকটা হচ্ছে পরিবেশ, লিখে যেহেতু কয় মার্ক জ্ঞানমূলকে আমাদের এক চলে গেছে, তারপরে আবার একটু নিচে আসবা, এটা কোথা থেকে, ওই যে গ নাম্বার 2 লাইন শেষ করছো ওই নিচ থেকে তুমি গ নাম্বারটা লিখবা, গ নাম্বারে 2 লাইন শেষ করে যে শেষ করছো ফিনিশিং জিরো, তার নিচ থেকে ঘ নাম্বার লিখবা, লিখে এখান থেকে স্টার্ট করবা, তাহলে জ্ঞানমূলক লিখে এইখানে আবার ব্যাখ্যা দিবা, মাঝখানে কি করবা ব্যাখ্যা দিবা, 3-4 লাইন লিখে ব্যাখ্যা দিবা সুন্দরভাবে, জ্ঞানমূলক গেল, মাঝখানে ব্যাখ্যা গেল, এইখানে পাবা আরো এক, যদি ব্যাখ্যা সুন্দর হয়, তারপরে তুমি এই ব্যাখ্যাটাকে এইখানে শেষ করে এইখান থেকে নিচের থেকে এক লাইন শুরু করবা, শুরু করে অপর পেজে চলে যাবা, কোন পেজে চলে যাবা, অপর পেজে চলে যাবা, অপর পেজে চলে যায় এই যে নিচে যে এক লাইন ব্যাখ্যা শুরু করলাম, আমরা কিন্তু এখানে জ্ঞানমূলকে এক পেছি, মাঝখানে ব্যাখ্যা এক পেছি, নিচের ব্যাখ্যা শুরু করছি, তার মানে কয়টা হলো, একটা দুইটা তিনটা, 3 নাম্বার প্যারা শুরু করছি, অপর পেজে যায় তুমি এইখানে লিখে সুন্দরভাবে ব্যাখ্যা দিবা, ব্যাখ্যা দিয়ে ফিনিশিং দিবা, মানে শেষ করবা লেখাটা, লেখার পরে এই যে ব্যাখ্যা দিছো এইখানে পাবা আরো এক, তার মানে টোটাল 3 গেল, শেষে যে জায়গাটুকু থাকবে অপর পেজে এতটুকু লেখার পর ওই পেজে যায় তুমি সুন্দরভাবে, পুরাটা শেষ না করতে পারলে সমস্যা নাই, তুমি একটু ফাঁকা রাখলে, এতটুকু ফাঁকা রেখে সুন্দরভাবে তখন লিখবে যে সুতরাং উদ্দীপকের টপিকটা হচ্ছে পরিবেশ, পরিবেশের বিস্তারিত এই, আমার মতে যুক্তি সহকারে এটা আসলে সম্ভব, এইভাবে যুক্তি দিয়ে ফিনিশিং দিবা, এই ফিনিশিং এ পাবা এক। এইভাবে যদি কেউ সৃজনশীল অ্যান্সার করতে পারে, আমি তাকে বলবো যে সে 10-এর মধ্যে 9, 8-9 পাবে 100%, হ্যাঁ 100% সে 9 পাবে, যদি এইভাবে কেউ লিখতে পারে তার মার্ক সহজে কাটা যাবে না, আর যদি ফুললি অ্যান্সার করতে পারে একদম টপিক ওয়াইজ, তাহলে হচ্ছে সে 10-এ 10 পাবে, বোর্ডে 10-এ 10 পাবে 100%। বুঝতে পারছো, বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তার মানে আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী সময়ে যদি প্রয়োজন হয় আমি ইনশাআল্লাহ এই সৃজনশীলের উপর আরেকটা ক্লাস নিব, একবার আলাদা একটা সৃজনশীল নিয়ে আসবো, ওই সৃজনশীল বোর্ডের মধ্যে বুঝাই দিব ইনশাআল্লাহ। আপাতত আজকে এই পর্যন্ত, হোমওয়ার্কটা জমা দিবা, তো এই ছিল আজকের ক্লাস মোটামুটি, ঠিক আছে, অবশ্যই হোমওয়ার্ক জমা দিবা, ঠিক আছে। একটা সৃজনশীল লিখতে ক একটা সৃজনশীল লিখতে তুমি মিনিমাম ক খ লিখবে 1 পৃষ্ঠায়, গ গ 1 পৃষ্ঠা, ওটা 2 পৃষ্ঠা, মিনিমাম তুমি 4টা পেজে লিখবা একটা সৃজনশীল ফুল লিখলে, 4টার বেশি প্রয়োজন নাই। এখন কেউ যদি লেখে, তার হাতে যদি ভালো স্পিড থাকে, আমি যে সিস্টেমটা দেখাইছি, কেউ যদি মিডিয়াম মোটামুটি স্পিডও হয় লেখার, সে খুব ভালোভাবে লিখতে পারবে, বুঝতে পারছো। একটা সৃজনশীল জাস্ট 4 পৃষ্ঠা মিনিমাম লিখতে হবে, একবারে শর্টকাট ওয়েতে দেখাইছি আমি, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই বুঝছো, তাহলে আমি ক্লাস শেষ করে দিব, সবাই বুঝছো সিস্টেমটা, এটা কমেন্ট করে শেষ করো, তাহলে আমি শেষ করে দিব। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছে যে গ কত পৃষ্ঠা, ঘ লিখবা 2 পৃষ্ঠা, কিভাবে লিখবা দেখাই তো দিছি, আর তোমার হচ্ছে গ লিখবা হচ্ছে 1 পৃষ্ঠা লিখবা, প্রথমে লিখে হচ্ছে অপর পেজে হাফ লিখবা, 1 পৃষ্ঠা লিখছো, তারপর অপর পেজে যায় 2 লাইন লিখবা, অপর পেজে যায় এরকম। আর ক খ তো 1 পৃষ্ঠায়, ক খ 1 পৃষ্ঠায়, ক খ 1 পৃষ্ঠায়, এরকম আর কি। আচ্ছা, আচ্ছা তোমাদেরকে একটা শেষমেশ একটা আহ, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই বলতে যে জি স্যার খুব ভালোভাবে বুঝতে পারছি, তো আজকে আর হচ্ছে আমরা ক্লাসটা দীর্ঘায়িত করব না, নেক্সট পরিণতি ক্লাসে সবাই ইনশাআল্লাহ উপস্থিত থাকবা, ইনশাআল্লাহ আমরা আরো মজা করে শিখবো। আল্লাহ হাফিজ স্যার। জি স্যার বুঝেছি স্যার, 2টা ছুটি দেন। বাহ, গুড স্টুডেন্ট, ও ছুটি চাইছে আমার কাছে।
আরেকদিন একটা ক্লাস নিয়েন ভালোভাবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। রিপন হাসান এখন সালাম দিচ্ছে, ফাঁকিবাজ। আমি এই ক্লাস থেকে 8 পাবো সৃজনশীল লিখে আসছি। এই ক্লাস 8 থেকে এভাবে সৃজনশীল লিখে আসছি, ভেরি গুড। আচ্ছা ইনশাল্লাহ মোটামুটি সবাই ফিনিশিং দিয়েছে, সবাই আল্লাহ হাফেজ বলেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী পরিণতি ক্লাসে। কেউ ক্লাস মিস দিবা না, কারণ আমি যেভাবে পড়াচ্ছি ইনশাল্লাহ একটা ক্লাস থেকে একটা সৃজনশীল 100% নিশ্চিত করা সম্ভব। সো তালুকদার মোহাম্মদ, এই পাগল কোন থেকে এলো? এটা কি কমেন্ট করলো তুমি? ঈদ মোবারক। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আজকের মতন আসসালামু আলাইকুম।